নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘণ্টাখানেক বাংলার কথায় আমরা প্রতিদিনই সোম থেকে শুক্রবার আপনাদের সামনে যে টপিক এবং যে বিষয়গুলি রাখি এবং তার আলোচনা করি, বিশ্লেষণ করি, যারা আমাদের অতিথিরা থাকেন, সবগুলোই কিন্তু আমরা মনে করি যে বাংলার মানুষের জানা দরকার। কারণ এই অনুষ্ঠান বাংলার মানুষের অনুষ্ঠান এবং আপনাদের জানাবার এবং জানবার অনুষ্ঠান। দেখুন, জেনজি অর্থাৎ যারা ইয়াং ভোটার্স, তাদের ভোট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের কাছে, সে রাজ্যে হোক এবং কেন্দ্রে হোক। এবং রিসেন্টলি আপনারা সবাই জানেন যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে, অর্থাৎ নিটে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু হবু ডাক্তার হয়, প্রত্যেকে আমরা জানি। সুতরাং নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়েও কিন্তু তোলপাড় হয়েছিল, দিল্লি থেকে শুরু করে একদম সে বাংলাতে পর্যন্ত, কলকাতাতেও কিন্তু মিছিল হয়েছিল এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু ইস্তফা দিয়েছিলেন। এবং যেভাবে আন্দোলন হয়েছিল, অর্থাৎ ককরোচ জনতা পার্টি সিজেপি, তাদের এই আন্দোলনকে কিন্তু অনেকে বলেছিল তারা নাকি দেশদ্রোহী হয়ে উঠেছেন। তাহলে নতুন ভোটারদের আবেগকে, তাদের প্রতিবাদকে, তাদের প্রোটেস্টকে কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছেন মোহন ভাগবত। এবং তিনি মুম্বাইতে কিন্তু সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করেছেন। দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি। এবং এই মিটিংয়ে তিনি পরিষ্কার জেনজিদের মন পাওয়ার চেষ্টা করেছে। এতে কি চিড়ে ভিজেছে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং তিনি পরিষ্কার বলেছেন, না, জেনজিদের বিরোধিতা করার, প্রতিবাদ করা কিন্তু ডেফিনেটলি তারা করতে পারে, তারা কিন্তু দেশদ্রোহী নয়। আমরা এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্বের প্রথম পার্ট রাখছি। দেখুন, মোহন ভাগবত মিটিং করেছেন মুম্বাইতে এবং সেই ক্লিপিং আমরা দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো মোহন ভাগবত মিটিং এর পর এক্স্যাক্টলি কি বলেছেন। চলুন। आंदोलन भी एक डायलॉग का तरीका है। हम यहाँ बैठ के बात कर रहे हैं, इसमें समझ में आ गया ठीक है, नहीं तो हमारा डिबेट चलेगा। आप किसी कठिनाई में हो या मैं किसी कठिनाई में हूं, सुलझाना आपके हाथ में है, मेरे हाथ में, और नहीं हो रहा है तो मैं चिल्लाऊंगा, मैं आपको वहां से लेके आऊंगा, ये पहले करो, अर्जेंट है, ऐसा कहूंगा। डेमोक्रेसी में प्रोटेस्ट भी कॉन्सेंसस बनाने का एक तरीका है। लॉट ऑफ व्यूज कम टुगेदर एंड a consensus is evolved after discussion. That discussion may happen through dialogue. Due to various reasons, if that thing is not heard, agitation पर जा सकते हैं। लेकिन ये सब करना है to evolve the consensus, not to create divisions. अब जेएनजी की बात है तो अभी जो हुआ है, ग्रीवेंस तो जेन्युइन है। भारत की शिक्षा में बहुत कुछ करने की आवश्यकता है। हम लोग जेएनजी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेएनजी, वो जेन अल्फा, वो प्रश्न पूछती है, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट, और इसके साथ प्यार चाहिए। तो हम सब पहलुओं को देखते हैं और हर एक का अपना अपना देखने का नजरिया है, तो एक नया डायमेंशन ध्यान में आता है हर सब्जेक्ट का। तो वी गेट सो मेनी ओपिनियंस, इवन कॉन्ट्ररी ओपिनियंस, दे टुगेदर फॉर्म द टोटल व्यू ऑफ द ट्रूथ। तो ये होना ही चाहिए। तो जेएनजी ने आंदोलन नहीं करना चाहिए वगैरह, ऐसा मैं करूंगा नहीं। দেখুন, পরিষ্কারভাবে কিন্তু তিনটে পার্ট উঠে এলো। প্রোটেস্ট ইন ডেমোক্রেসি ইজ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই প্রতিবাদ তো করতেই হবে যদি কোনো ভুল হয়ে থাকে। এবং ওপিনিয়ন্স উইল বি দেয়ার, অফকোর্স ওপিনিয়ন উইল বি দেয়ার, কারণ মতামত তো বিভিন্ন মানুষের থাকবে এবং সব মতামতকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। পরিষ্কারভাবে কিন্তু আরএসএস এর প্রধান এবং আরএসএস চিফ মোহন ভাগবত পরিষ্কারভাবে বললেন। আমাদের সঙ্গে এই নিয়ে কারা কারা থাকবেন আজকের প্যানেলে ডিসকাস করতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাঞ্জন দাস। তিনজনকেই আপনাদের আজকে ঘণ্টাখানেক বাংলার কথায় স্বাগত। প্রথমে অভিজিৎ, আমি তোমার কাছে আসবো যে জেনজির
আন্দোলনকে তোলপাড় হয়েছিল এবং সেই নিয়েই কিন্তু নিট প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়েও কিন্তু তোলপাড়, সেই আঁচ কলকাতাতেও কিন্তু খোদ কলকাতা বাংলাতেও এসে পড়েছিল। তারপর আলটিমেটলি মুম্বাইতে কিন্তু মিটিং হলো এবং তাতে কি চিড়ে ভিজলো? এটাই প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে কতটা সেটব্যাক হলো এই আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আলটিমেট পদত্যাগ? অভিজিৎ। সকলকে শুভ সন্ধ্যা জানাই। না দেখুন, প্রথম কথা এই যে আপনি প্রশ্নটা করলেন যে কতটা সেটব্যাক হলো, আমি তো উল্টো দিক থেকে দেখছি, কিন্তু কোনো সেটব্যাক হয়নি। বরং আমি তো আরো আগ বাড়িয়ে বলবো যে দেখুন, জেনজিরা যে আন্দোলনটা করেছে, ঠিক ডেমোক্রেসিতে তো এটা নিয়ম যে একটা প্রোটেস্ট করা উচিত বা প্রোটেস্ট থাকবে ডেমোক্রেসিতে, সেটাকে তো আমরা সম্মান জানিয়েছি। আমাদের এই যে ওনাদের যে দাবিটা ছিল, কি ছিল, যে আমাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়েছে তো। শুধু তাই নয়, আমাদের সরকার যেটা জেনজিরা দাবিও করেনি, সেটা হচ্ছে রিফর্ম। আমরা তো রিফর্ম করেছি, তো আমরা তো বিল নিয়ে এসেছি তো লোকসভায়, এবং তারপরে রাজ্যসভার থেকেও পাশ করিয়েছি। যদিও সেটা নিয়ে অনেক টালবাহানা আমরা দেখেছি, বিরোধী কংগ্রেস কিভাবে বয়কট করেছে, কিভাবে ওখানে হুলুস তুলুস করেছে, যার জন্য একজন হয়ে গেছিল লোকসভা, এগুলো আমরা দেখেছি। কারণ কোনো ভালো কাজে আমরা দেখেছি কংগ্রেস কখনোই সেটা সমর্থন করে না। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা তো অন্য। জেনজির যে আন্দোলন, সেই আন্দোলনকে শুধু মান্যতা দেওয়া নয়, তাদের দাবিও মানা নয়, এক স্টেপ আমরা এগিয়ে এসেছি, যেটা কোনো সরকার কখনো গণতান্ত্রিক দেশে, বিশেষ করে ভারতবর্ষের বুকে আমরা দেখিনি। আমি তার অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে। যদি এখানে কংগ্রেসের প্রতিনিধি নেই, তাও আমি বলছি, 2011 সালে আপনাদের মনে থাকবে যখন ভারতবর্ষ করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু রামদেব বাবা রামলীলা ময়দানে একটা আন্দোলন করেছিলেন। কপিল সিব্বল 24 ঘন্টা টাইম দিয়েছিল, তারপরে লাঠিচার্জ শুরু করেছিল এবং একজন মহিলা মারা যায়, 80 জন আহত হয়েছিল। তো এটা ছিল বিরোধীরা, আমরা তো কোনো লাঠিচার্জ করিনি। আপনি যেটা বলছেন পুলিশের সাথে যে খণ্ডযুদ্ধ একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি, আরে সেখানে তো এটাও দেখা গেছে যে ওখানে কিছু জেনজির আন্দোলনের নামে কিছু বাইরের উন্মত্ত ছেলেরা, যাদের সাথে কোনো পড়াশোনার সম্পর্ক নেই, তারা আক্রমণ করেছিল। তো পুলিশকে যদি মারা হয়, নিশ্চয়ই পুলিশ হাতে হাত ধরে বসে থাকবে না। দেখুন, এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল। আর তাছাড়া ওই জেনজির আন্দোলনেও অনেক কিছু প্রশ্ন তুলে দিয়েছে আমাদের, যেটা আমরা দেখেছি। কিন্তু তা সত্ত্বেও বলবো যে একদল স্টুডেন্ট বা একদল মানে জেনজি যারা যে আন্দোলনটা করেছিল, সেখানে দাঁড়িয়ে তো আমরা এটাকে তো সমর্থন দিয়েছি। শুধু তাই না, তাদের দাবিও মেনেছে, আমরাও এক স্টেপ এগিয়ে এসেছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি রাজ্যের কথা বলছেন। আচ্ছা, রাজ্যে যে আন্দোলনটা হয়েছিল, আমরা ওখানে কি দেখলাম? আপনাদের সাংবাদিকদের পেটানো হয়েছিল। এটা কি আপনি মনে করেন আন্দোলন? যারা গ্রেপ্তার হয়েছিল তারা কি কেউ নিটের স্টুডেন্ট ছিল? প্রশ্ন তো থাকবেই। দেখুন, আর দ্বিতীয় জিনিস, আমি আরেকটা জিনিস বলবো, যেটা আপনি এইমাত্র ক্লিপিংস দেখাচ্ছিলেন মোহন ভাগবতজি, একদম ঠিক। আরএসএস তো একটা কালচারাল অর্গানাইজেশন, তাদের সঙ্গে তো রাজনীতির কোনো যোগ নেই, তারা ভোটে ময়দানেও দাঁড়াতে যায় না। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে যে কথাগুলো মোহন ভাগবতজি বলেছেন, একদম পথ প্রদর্শকের মতন কথা বলেছেন। ঠিক কথাই তো বলেছেন যে ওনাদের সময় প্রশ্ন করা হতো না, যা বলা হতো আমরা মেনে নিতাম। মানে ওনারা যখন ছোট ছিলেন, সেই ধরুন আজ থেকে 40 বছর 50 বছর, কিন্তু এখন তো 5G 7G যুগ। সেখানে দাঁড়িয়ে মানুষ তো প্রশ্ন করবে, সেটাকে মান্যতা দেওয়া, সেটাই উনি বলেছেন। তার জন্য তো আমি সাধুবাদ দেব, এবং বেশি সাধুবাদ আমি আমার সরকারকে দেব এবং নরেন্দ্র মোদীজিকে দেব, যিনি ওনাদের জেনজির আন্দোলনকে সমর্থন করেছেন, তাদের দাবি মেনেছেন, উল্টে এক স্টেপ আমরা এগিয়ে এসেছি, রিফর্ম করেছি। তো এটাতে তো সেটব্যাকের কিছু নেই। বরং আমি বলবো এই প্রথম কোনো আন্দোলন আর সরকার এক জায়গায় এসে মিলিত হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি, এবং খুব সুন্দরভাবে, মানে কোনো লাঠিচার্জ থেকে শুরু করে যেটা আমরা বরাবর দেখে থাকি, এগুলো কিচ্ছু হয়নি। তার জন্য তো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের সরকার। বেশ, নীলাঞ্জন আমার কাছে আসবো, তার আগে মনুশঙ্কর দা আপনাকে জিজ্ঞেস করব। অভিজিৎ পরিষ্কার বলছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্টেপ ডাউন করা কোনো সেটব্যাক নয়, আপনি মানবেন? নমস্কার, মানে একটা কথা বলতে চাই। দেখুন, আমরা এই যে আলোচনাগুলো করছি না, মানে ছোট ছোট ও যেগুলো বলছে বা ও যেগুলো বলবে, বা আমরা টিভি ডিবেট দেখি, যেগুলো দেখি, সেগুলো খুব একটা ছোট পরিসর নিয়ে আমরা আলোচনা করি। আমি বলছি যে জেনজি নিয়ে যে কথা হচ্ছে, শুধু আন্দোলনটাকে কোট করে বা মোহন ভাগবত কি বলেছেন সেটাকে কোট করে একটা ছোট্ট আলোচনা হয়। কিন্তু তোমাকে লার্জার পার্সপেক্টিভে ভাবতে গেলে দেখতে হবে যে এই যে রাজনৈতিক দলগুলো, আমি বলছি বিজেপির এক্সিস্টেন্সটা থাকবে তখনই যদি কংগ্রেসের এক্সিস্টেন্স থাকে, কংগ্রেসের এক্সিস্টেন্স তখন থাকবে তখনই তখন সিপিএম এর থাকে, তৃণমূলের থাকে। আমি বলছি যখন রাজনীতিটা থাকবে, রাজনীতিটা যতই আমরা খারাপ বলি, রাজনীতির লোকরাই তো মানে সরকারটা চালায়। ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভাবা উচিত যে রাজনীতিটাই করা উচিত। কিন্তু আমরা এখন যেটা দেখছি যে রাজনীতিটার স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, বা রাজনীতির লোক যেটা রাজনীতি করা উচিত সেটা ঠিকমতো করছে না বলেই কিন্তু আজকে জেনজির মতো আজকে যারা অরাজনৈতিক বলছে আর কি, বা ধরেই নিলাম, তারা কিন্তু উঠছে। তার জন্য আমি বলছি যে আমি শুধুমাত্র বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস শুধুমাত্র আমার এক্সিস্টেন্সটাকে ধরে রাখার জন্যে বাকি রাজনীতিটাকে আমি শেষ করে দেবো, তাহলে কিন্তু জেনজির মতো এরা উঠে আসবে। বেশ, সেকেন্ড থিং হচ্ছে যে এই যে মোহন ভাগবত বললেন না যে আগে আমরা ছোটবেলায় যখন বড়রা যেটা বলতো তখন আমরা সেটাই মেনে নিতাম, একদম ঠিক কথা বলেছেন। ও যেটা বলছে সত্যি, আমরা তো সেটাই জানি যে আরএসএস কোনো পার্টি নয়।
কিন্তু তারা বিজেপিটা যদি সরকারে থাকে তাহলে তারা কমফোর্ট জোনে থাকে। যদি কোনো পার্টি না হয়ে থাকে তাহলে কংগ্রেস আসলেও থাকলেও, তৃণমূল থাকলেও, সিপিএম থাকলেও তার কোনো যায় আসে না, কারণ তারা তো একটা কনসেপ্ট ক্রিয়েট করে, মানুষকে বোঝায়। কিন্তু বিজেপি থাকলে তারা একটা কমফোর্ট জোনে থাকে। তাহলে তাকে বুঝতে হবে যে আমরাও ছোটবেলায় আমার পাড়ার লোকরা আমার অভিভাবক ছিল, কেউ না আমার বাড়ির কোনো রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের মা বাবা দেখতো যে হ্যাঁ ওই লোকটা যখন শাসন করেছে তাকে ঠিক করেছে। আজকের দিনে কিন্তু সেটা হয় না, কারণ আজকের দিনে যারা বড়রা তারা ঠিক মতো কথা, মানে তারা পরিচালনা ঠিক মতো করে না। তো ফলে ছোট বাচ্চা যারা বাড়িতে থাকে তারা সাহস পায় না কারো কাছে একটা দিয়ে যেতে। ফলে তাকে বুঝতে হবে যে ওনারা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, তখন যেভাবে অভিভাবকের মতো যারা সিনিয়র তারা কাজ করতো, এখন সেটা করে না। ফলে আপনাকে এইটা করার জন্য আপনাকে প্রথম কথা হবে যে রাজনীতিক স্বচ্ছতাটা নিয়ে আসতে হবে। আমরা যারা মানে আইনজীবী হয়েও ছোটবেলার থেকে যারা কংগ্রেসের মানে উদ্বুদ্ধ এবং পরবর্তীকালে মমতা দিকে যারা আমরা সাপোর্ট করেছি, এখনো পর্যন্ত মমতা দিকে ভালোবাসি, তারা আমরা দেখেছি তখনকার রাজনীতিটা। আজকে যদি মনে হতো যে তৃণমূল বিজেপি একসঙ্গে সরকার করবে, তাহলে ডিবেট তো দরকারই ছিল না, তাহলে তো আলটিমেটলি মানে মানুষ তো কিছু তার মতো করে চিন্তা ভাবনা করতো। কিন্তু মানুষ কনফিউজড। কেন কনফিউজ? সিপিএম এর অত্যাচারে তৃণমূল এসছে, তৃণমূলের অত্যাচারে বিজেপি এসছে, বিজেপি 2 মাসেই যেরকম একটা আনপপুলার হয়ে গেছে, মানুষ ভাবছে যে তাহলে আমি কাকে ভোট দেবো, কাকে নিয়ে আসবো, এইটা নিয়ে মানুষ কিন্তু খুব কনফিউজ। ফলে আমার যেটা এই পর্বে আমার বলার থাকবে যে পলিটিক্যাল ট্রান্সপারেন্সিটা যদি না থাকে, তাহলে কিন্তু জেনারেল পাবলিক যাদের কাছে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস কোনো সরকারটা তাদের কাছে আপত্তি নেই, শুধুমাত্র গুড গভর্নেন্স দরকার, তারা কিন্তু খুব কনফিউজ, শুধুমাত্র এই পলিটিক্যাল স্বচ্ছতাটা নেই বলে। বেশ, নীলাঞ্জন, এক্স্যাক্টলি তুমি দুজনের ভার্সনই শুনলে, এবং অভিজিৎ কিন্তু স্পেসিফিক ভাবে বলছে যে কোনো সেটব্যাক নয়, এবং এটা তো হওয়ার ছিল, এবং যেটা ভুল হয়েছে সেটা শোধরানো হয়েছে। মানবে তুমি? তোমার লজিক কি বলো? না, উনি তো কোনো ভুল স্বীকার করলেন না। এটাই হচ্ছে আমাদের এই বিজেপি সরকার এবং বিজেপি দলের সব থেকে বড় প্রবলেম, যে তারা কোনো ভুল স্বীকার করে না। আমি আরএসএস প্রধানের বক্তব্যটা একটুখানি সরিয়ে রাখছি, সেটা পরে আসছি। কিন্তু বিজেপির যা আমরা দেখেছি, তারা যেরকম ভাবে পুরো এই আন্দোলনটাকে কেন্দ্র করে তাদের যেই মনোভাবটা ছিল, উনি বলছেন যে কোথাও লাঠিচার্জ হয়নি, পেলেট গানস ফায়ার করা হয়েছে, ছড়রা গুলি। সেটাই বলছি যে আপনি বললেন আপনি কংগ্রেসের একটা জিনিস টেনে আনলেন, তো আমি বলছি এক্ষেত্রে পেলেট গান ফায়ার করেছে। এবং বর্তমানে পার্লামেন্টটা চলছে না শুধুমাত্র এই দাবি মানে এই দাবির জন্য যে কেন হোম মিনিস্টার এসে তার বক্তব্য তুলে ধরছে না, যে তার অনুমতি ছাড়া কে এইটা পারমিট করলো যে পেলেট গান ফায়ার করা হবে আন্দোলনকারীদের ওপর। সেকেন্ড যেই ব্যাপারটা উনি বলছেন যে আমাদের পশ্চিমবাংলায় বা ওখানেও তাদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, তারা কি নিট পরীক্ষার্থী। একটা আন্দোলন যখন হয়, আন্দোলন মানেই সেটা গণ আন্দোলন, সেখানে তো বিভিন্ন শ্রেণীর মানুষ যারা সেই আন্দোলনের দাবিকে সমর্থন করে তারা তো সেখানে গিয়ে উপস্থিত হবেন। তো সেখানে সবাইকে নিট পরীক্ষার্থী হবে মানে এই ধরনের, এটা হচ্ছে একদমই বোকা বোকা লজিক। মানে ধরুন আমরা যদি একটা গণধর্ষণের বিরুদ্ধে আমরা যদি আওয়াজ তুলি, তার মানে শুধুমাত্র যারা মানে আগেকার দিনে যারা নির্যাতিত হয়েছিলেন তারাই শুধু রাস্তা হাঁটবেন, এরকম এগুলো কোনো কথা নয়। যেরকম ভাবে তারা এই পুরো জিনিসটাকে তারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, কখনো বলেছেন তারা পাকিস্তানি এজেন্ট, কখনো বলছেন আরব দেশ থেকে টাকা আসছে, কখনো বলছেন চাইনিজ এজেন্ট, সোনাম ওয়াংচুককে বলেছিলেন চাইনিজ এজেন্ট, এইগুলো আমরা সমস্ত শুনেছি। কাঙ্গনা রানাও, তাদের মাননীয় সাংসদ, তিনি বলেছেন এটা হচ্ছে জেনারেশন গাটার। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে আমরা কোনো ক্ল্যারিফিকেশন এখনো পাইনি, না তো বিজেপির কেন্দ্রীয় সভাপতির থেকে, না আরএসএস প্রধানের থেকে। তিনি যেটা বললেন, মোহন ভাগবতজি যেটা বলেছেন, সেটাকে তো অবশ্যই সমর্থন করি, কারণ একটা গণতন্ত্রে প্রোটেস্ট এবং প্রোটেস্টকে কেন্দ্র করে একটা নতুন ভাবে কিছু একটা রিফর্ম উঠে আসা বা একটা মানুষের কনসেনসাস আসা, সেটা তো একদমই এটা সমর্থনযোগ্য এবং সেটাই হওয়া উচিত। কিন্তু উনি যেটা আজকে বলছেন, এই অ্যাডভাইসটা, ওনার সাথে তো প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টারের ভালোই কথাবার্তা চলে, তো তিনি এই অ্যাডভাইসগুলো ডাইরেক্টলি যদি সরকারকে দেন, তাহলে আমার মনে হয় সরকারের পরিচালনার যে অভিমুখটা সেটা তাহলে ঠিক চলতে পারতো। যেরকম ভাবে আমরা দেখেছি পশ্চিমবাংলাতেও শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথমে যেরকম ভাবে বললেন বাংলায় এসব চলবে না, আমরা মানে তাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদের মানে গুন্ডা দমন আইনে তাদের সবাইকে কেস দেওয়া হবে, এই যে বক্তব্যগুলো, বা বিজেপির অন্যান্য কর্মী সমর্থকদের থেকেও যেই বক্তব্য শুনেছি, বা তাদের যেই রাষ্ট্রবাদী আন্দোলনে যেগুলো আমরা দেখলাম যে লাল হিট নিয়ে তারা চলে গেছে, ককরোচ মারবো, পশ্চিমবাংলায় ককরোচ থাকবে না, এই যে কথাগুলো পুরোটাই হচ্ছে একটা নেগেটিভিটি। এই নেগেটিভিটির সামনে
তারা বাধ্য হয়েছে কোথাও, মানে কিছুদিন আগে এই গুন্ডা দমন আইনের ব্যাপারটাও আপনারা শুনলেন যে সেটা হাইকোর্টে বলেছে যে ইট ইজ নট, মানে এটা এখনো যেহেতু মাননীয় রাষ্ট্রপতির অ্যাসেন্ট পায়নি, এই যে বিষয়গুলো চলেছে বা তাদের সাথে যে সেটেলমেন্টটা হয়েছে, সিজেপির মুখপাত্রের সাথে যে কেন্দ্রীয় বিজেপির যে সেটেলমেন্ট হয়েছে যে তাদের সবাইকে সমস্ত এফআইআর উইথড্র করতে হবে, এই চাপে কিন্তু রাজ্য সরকারগুলো উইথড্র করতে বাধ্য হয়েছে। বেশ তো এটা আন্দোলনের একটা জয় তো বটেই, এবং মাননীয় শিক্ষা, মানে মাননীয় বলছি না, ছেড়ে দিন, সেই শিক্ষামন্ত্রী তিনি ফাইনালি তিনি বাধ্য হয়েছেন রিজাইন করতে। মানে এটা সেটব্যাক তুমি বলতে চাইছো, রাইট? সেটব্যাক শুধু না, আমি সেটব্যাক ওয়ার্ডটা ইউজ করব না, আমি বলছি এটা ছাত্র যুব এবং এই যে সিজেপির যে আন্দোলন, জেনজির আন্দোলন, এটার একটা বড় জয়, এবং আগামী দিনে এটাই কিন্তু সরকার পরিচালনা বা পরিবর্তনের দিকে একটা দিক নির্দেশিকা দেবে। সরকার পরিবর্তনের দিকে দিক নির্দেশ করবে। ওকে, কিন্তু এটা একটা সিম্বলিক, মানে এই যেটা বলছিল না যে ও পদত্যাগ করেছিল, এটা একটা সিম্বলিক, মানে ওনার ওইটাই আন্দোলন এবং উনি পদত্যাগ করলেন, সিজেপির আর কোনো দাবি নেই, ব্যাপারটা এরকম নয়, একটা সিম্বলিক যে আমরা কতদূর যেতে পারি সেটার একটা বার্তা দেওয়া। এটা এবং কিন্তু তারপরেও খুব আপনারা দেখেছেন বিজেপি কি করে তাকে মুঠুক পড়াচ্ছে, সেটা তাকে একটা পার্লামেন্টে মানে দিয়ে এটা এই যে- বিজেপির কাছে একটা বার্তা যে তুমি হ্যাঁ। শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ নয়, দরকার হলে আমরা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেটটাকে পদত্যাগ করাতে পারি, সেটা একটা বার্তা। বেশ। সেটা হচ্ছে সেটা। অভিজিৎ, আমি তোমাকে যাবো। তার আগে দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, মোহন ভাগবত এবং এই মিটিং অর্থাৎ জেনজিদের সঙ্গে মিটিং নিয়ে কি বলেছেন চলুন। सरसंघ चालक जी एक प्रकार हिंदू समाज के अभिभावक है, फ्रेंड फिलोसोफर गाइड है। समाज में इस प्रकार कोई समस्या आती है, हमारे नए पीढ़ी अगर दूसरे रास्ता पे जा रहा है, गलत रास्ता में जा रहा है, उसको देखना, उनकी बात सुनना, उनको सुझाव देना, ये करते रहते हैं। अच्छी बात है कि ये बड़ा समस्या वो अपने हाथ में लिए हैं, मुझे लगता है इसका समाधान निकलेगा। और आज की जो युवा पीढ़ी है उनको भ्रमित करने के लिए बहुत सारा रास्ता है, सोशल मीडिया के माध्यम से, विदेशी एजेंटों के माध्यम से। तो कभी कभी वो देश के खिलाफ खड़ा हो जाते हैं अनजाने में, मासूमियत के कारण। तो उनको समझाना चाहिए। और ये घटना हो गया, ये एक बड़ा आलोड़न हुआ है, मुझे लगता है कि उसका जो प्रवृत्ति है, जो फॉलोअप हो रहा है, अच्छा हो रहा है, अच्छा ही नतीजा निकलेगा। হ্যাঁ অভিজিৎ, বলো, তোমার সুবিধা হলো? না, সুবিধার কিছু না, আমি এটাই বলতে চাইছিলাম। আমি আরেকটু বলি, এই যে বলা হচ্ছে যে জেনজির এটা একটা প্রতীকী, ঠিক রিজাইন করেছে, আচ্ছা কেরালাতে যেতে সরকার পারে- পরিবর্তনের কথা বলছে, না না বলুন, মানে এই মুভমেন্টের ক্ষেত্রে হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, এটা বলছেন নীলাঞ্জন, কিন্তু বলো। কিন্তু টিএমসি মানে যিনি আছেন, আমি জানি না, মানে এখন তো তৃণমূল 3-4টে শাখায় বিভক্ত, কোন শাখার থেকে আমি বলতে পারবো না। তৃণমূলে একটাই মমতা ব্যানার্জি, এবং আমাদের কোনো শাখা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা ঋতব্রতকে বোঝালে ভালো হতো, স্টুডিওতে না বলে। উনি তো যাই হোক, আপনাদের লোক। হ্যাঁ, সে তো সবাই আমাদেরই লোক, দুদিন পরে বলবেন অভিষেকও আমাদের লোক, ছেড়ে দিন। আমি আপনাকে বলছি, কই কেরালাতে তো সরকার ফেলার জন্য বা কেরালাতে তো কোনো আন্দোলন হচ্ছে না, কেরালায় তো পেপার লিক হয়েছে, 3 মাসের সরকার কংগ্রেসের, সেখানে জেনজি যেতে পারছে না। দেখুন একদম ঠিক, এই যে দিলীপ বাবু যে কথাটা বললেন, ওনাদেরকে ভ্রমিত করার জন্য অনেক রকম পন্থা আছে। আমরা যারা বয়স্ক বা আমরা যারা অভিভাবক, আমাদের উচিত তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, গাইডেন্স দেওয়া, একদম ঠিক। কিন্তু তা সত্ত্বেও তারা যদি মনে করে যে না আমরাই সর্বে সর্বা, যেরকম সবাই এখন একটা আওয়াজ তুলছে যে এই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের তো প্রশ্ন, ঠিক যদি এতই ক্ষমতা হয় কেরালায় যাচ্ছে না কেন? আচ্ছা হিমাচল প্রদেশ, সেখানেও তো কংগ্রেসের সরকার, পেপার লিক হয়েছে। জম্মু কাশ্মীর পেপার লিক হয়েছে, ঝাড়খণ্ড পেপার লিক হয়েছে, কোথাও জেনজি যাচ্ছে না, তাহলে কি প্রশ্ন উঠবে না? তাহলে কি স্টুডেন্টের উপর প্রশ্ন উঠবে না? যে দিলীপ ঘোষ যে বক্তব্যটা বললো কাউকে নেওয়া হয়নি, সেটা সম্পর্কে তুই বললো না, আমি আসবো, সেই তৃণমূলকে পার্টে আসবো, নেওয়া হয়নি। মন সঙ্গে আমি আসবো, এই পার্টটা বলি শেষ সেই করো। উত্তরটা দেবো না, এখন? সেটা তো পরে, তুমি আচ্ছা। এইটা আগে উত্তর দাও। হ্যাঁ ঝাড়খণ্ডে তো প্রচন্ড মানে অগ্নিগর্ভ অবস্থা। হ্যাঁ, অগ্নিগর্ভ কারা করছে? প্রোটেস্টটা কারা করছে? তো তাহলে আপনি বলবেন এখানেই আপনি জেনজি তাহলে বিজেপি পন্থী, কংগ্রেস পন্থী এই না জায়গাটা না আপনি না না নিয়ে না যাচ্ছেন না 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 না, যখন কোনো কিছু পলিটিক্যালি মোটিভেটেড হয় তখন তো সেখানে পলিটিক্যালি নজর রাখতেই হবে। ঠিক আছে, আপনি ধর্মেন্দ্র প্রধানকে সরিয়েছেন, জানি না ধর্মেন্দ্র প্রধানকে সরানোতে নিটের পরবর্তীকালে আর প্রশ্ন ফাঁস হবে না এরকম কোনো গ্যারান্টি আছে কিনা আমার জানা নেই, তবু ঠিক আছে আমি মেনে নিলাম, কেরালাতে যাক না, কই যেতে পারছে না তো, কারণ আমরা তো দেখেছি কিভাবে রাহুল গান্ধী পিএম ভবনকে আক্রমণ করার বা ঘেরার চেষ্টা করেছিল, এখান থেকেই তো প্রশ্নটা ওঠে। ওই মঞ্চে কংগ্রেসের প্রতিনিধি, আচ্ছা আমার একটা তো প্রশ্ন থাকবে, ওই মঞ্চে অরুন্ধতী রয় কি করছিল? অরুন্ধতী রয় সম্বন্ধে আশা করি আর বলতে হবে না, এগুলো তো আমরা দেখেছি, তাই প্রশ্ন কি উঠবে না? শুধু কি আমরা চোখ বন্ধ করে বলবো না না ছাত্র আন্দোলন করেছেই মানে একদম সঠিক? তার কোনো ভুল ভ্রান্তি নেই, ঠিক ছাত্রদেরকে মিসইউজ করা যায় বা মিসলিডও করা যায়, তার হাজার একটা পথ আছে, যেটাই মাত্র দিলীপ বাবু বলছিলেন। তার জন্যই আমি বলছি, দেখুন যদি আপনাকে আন্দোলন করতে হয় এবং আপনি যদি মনে করেন যে আপনার আন্দোলন নিরপেক্ষ, তাহলে তো আপনাকে কেরালাতেও যেতে হবে, হিমাচল প্রদেশেও যেতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি, আমরা অপেক্ষায় আছি, দেখি ওখানে হয় কিনা, তাহলে বুঝবো যে কতটা এটা নিরপেক্ষ একটা স্বচ্ছ জেনজিদের আন্দোলন। বেশ, মণিশঙ্কর দা। না না, আমি বলছি যে দেখুন, আমরা তো ছোটবেলায় ওই নজরুলের
কবিতা পড়েছি, আমরা ছাত্র দল মোদের পায়ের তলায় মরছে তোফান উর্দি বিমান ঝড় বাদল। এখন এই নজরুলকে অস্বীকার করবে, মানে কতদিন আগে লিখে গেছেন সেটা কত প্রাসঙ্গিক। আপনারা যান কেরালায়, আপনারা যান আসামে, এটা কেন হচ্ছে? তো এটা তো ছাত্রদের আন্দোলন, ছাত্ররা কোনো রাজনৈতিক দলের নয়, তারা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন একদম। করছে। তো এখানে পলিটিক্যালাইজ করে দিচ্ছে তো এরা পলিটিক্যালাইজ না, করে আমি এটা একটা- পলিটিক্যাল প্ল্যাটফর্মে নিয়ে আমি আজকে একটা ছোট্ট উত্তর আজকে দিই। না আজকে ওনার সঙ্গে কথা বলছে আজকে মোহন ভাগবত, কি বলার দরকার? ছাত্ররা তো, তার মানে কি তাকে কি মোটিভেট করে বলছে তুমি আরএসএস না, করো, তুমি তারা- বিজেপি তারা- করো? আমাকে একটা উত্তর দিই, যদি ওটা শুধু ছাত্রদের আন্দোলন হয় তাহলে ওই মঞ্চে কেজরিওয়াল কি করছিল? ওই সেটা- মঞ্চে বিংরা এটা খারাপ হচ্ছে করছিল না? অভিজিৎ, এটা হচ্ছে কিন্তু এবার অভিজিৎ, এবার শোনো, এবার শোনো, এবার শোনো। মোহন একটা ভাগবত লোকের কিন্তু একটা পরিষ্কার আন্দোলন, বলছেন যে প্রোটেস্ট ইন ডেমোক্রেসি তো থাকবেই। থাকুক, আমার সেটা কথা না। কিন্তু আমরা আমি- চালালাম, না, না, সেটা তো মানুষ শুনলো, আমি দেখলো। সেটা নিয়ে কোনো অস্বীকার করছি না, আমি তো নিজেও সমর্থন দিয়েছি, একটু আগেই তো বললাম। কিন্তু আমার প্রশ্নটা এইমাত্র যেটা দাদা বলছিলেন যে এটাকে বিজেপিরা পলিটিসাইজ করার চেষ্টা করছে। আচ্ছা, যে মঞ্চের ছাত্ররা, সেখানে যদি বৃন্দা কারাত আসে আমরা প্রশ্ন করব না? সেখানে যদি অরবিন্দ কেজরিওয়াল আসে আমরা প্রশ্ন করব না? আজকে আজকে যদি না, না, সেখানে না, কোনো অরাজনৈতিক ব্যক্তিরা যেত আমাদের কোনো সমস্যা আজকে- থাকতো না। ওখানে রাজনৈতিক ব্যক্তিরা গেছে, এটা তার মানে তো- কি আমরা প্রশ্ন করবো না এটা ওখানে তো হিন্দু হচ্ছে- আছে কিনা? এটা তো হচ্ছে সাপোর্ট করা। আজকে যখন নবান্ন অভিযান করতো বিজেপি, তাহলে- সাপোর্ট করে করতো, ঠিক। তারাই যেত। আজকে যখন ডিএ এর জন্য যারা আন্দোলন করতো, তারা শুধু যারা না, ডিএ তাহলে পায়নি যদি- তারাই যেত, তাহলে বাকি লোকগুলো যাওয়ার তো দরকার ছিল না। আপনার কথাটা এটা অনুযায়ী support করা। সেটাই আমি বলছিলাম যে ছাত্রদের একটা- কেরালাতেও তো তাহলে এই সাপোর্টটা করা ছাত্রদের উচিত। একটা আন্দোলন হচ্ছে, কেরালাতেও তো তাকে আন্দোলনটা আপনিও হওয়া সাপোর্ট উচিত। করতে পারেন, আমিও করতে পারি, ও করতে পারি। সেটা ওনাদের আন্দোলনটা সঠিক কি ভুল সেটা বিচার করার অধিকার সাধারণ মানুষের আছে, তারা করছে। ফলে তার মানে তাহলে এটা বক্তব্য রাখা উচিত শুধু ছাত্ররা আসো, তাহলে আন্দোলনটা তো ঠিক ছিল এটা তো মানতে হবে। ছাত্ররা যদি শুধু ছাত্ররা যেত আর কেউ না যেত, তাহলে আন্দোলনটা যে সঠিক ছিল সেটা তো মানতে হবে। 122 বার পেপার লিক হয়েছে। শুধু পেপার লিক কেন, আমি বলছি যে 152 বার, সরি, আমি বলছি পেপার লিক কেন, একটার পর একটা তো হয়ে যাচ্ছে। এই যে রাম মন্দির নিয়ে এত কথা বললেন, সেখানে এত চুরি হচ্ছে, সেগুলো নিয়ে তো কথা হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে বারবার করে আমি যেটা বলছিলাম যে আজকে ডিলিমিটেশন করার কারণটা কি হচ্ছে? আজকে নিশ্চিতভাবে জানে যে কেন্দ্রে আর থাকবে না, এমন কিছু সিট নিজেদেরকে এনশিওর করতে হবে যাতে তাদের সরকারটা থাকে। আচ্ছা, সবাই যদি আমরা বিজেপি হয়ে যায় ভারতবর্ষের সব লোক, তাহলে ব্যাপারটা কেমন হয়? না, এটা কিন্তু একটা প্রশ্ন অভিজিৎ, এই হট এটা করে যেটা প্রশ্ন করবেন। মনুষ্যতা প্রশ্ন আমি উত্তর করলেন, দিচ্ছি, তুললেন, হ্যাঁ, হ্যাঁ, বলুন। এটা কেন এই ডিলিমিটেশন এখন করার শুধুমাত্র বিষয়টা? ডিলিমিটেশন কেন? আমি সেটা বলি, যদি কলকাতা আমি একটা কর্পোরেশন popular- এবং আমি- সেটা এট দ্য সেম টাইম কেন্দ্র এবং না, না, আমি এটা সেটা যদি কেন popular- হবে? আমি এটা যদি জানা popular দরকার। যদি গভর্নমেন্ট হয়, তাহলে আমার 5টা আসন থাক আর 500টা আসন থাক, আমার বাড়ানোর কেন? না, এটা অনেক আজকে আগে থাকতেই প্রস্তাব আজকে ছিল। শুনুন, আজকে এবং আমি বলছি, দাঁড়া, আমি বলছি, আজকে তৃণমূল যে হেরে গেছে না, তাতে কিন্তু সাধারণ মানুষের খুব একটা দুঃখ নেই। আমি বলছি, না, না, আমি সাধারণ আইনজীবী, মানুষ তো দুঃখ নেই, ভোট দিয়েছে তো কিন্তু বিজেপির সাধারণ পক্ষে। মানুষের একটা মারাত্মক অভিযোগ, সেটা হচ্ছে যেমন ভাবে হারিয়েছে, তাতে কি হয়েছে, কতগুলো অ্যাডজুডিকেশন আছে, আমরা প্রতিদিন হাইকোর্টে মামলা করছি, তাতে মানে বলছি দেখো, ভোটের আগে এই অ্যাডজুডিকেশনটা ঠিক করা হোক, তারা ভোটার কি ভোটার নয়, এখনো পর্যন্ত তারা করতে পারছে না। হাইকোর্টে SIR এ তো অনেক নাম হাইকোর্টে এখনো আমরা নিষ্পত্তি প্রতিদিন হয়নি। জাস্টিস, আমি বলছি হাইকোর্টে প্রতি শুক্রবার করে মামলাগুলো হয়। সেখানে মামলাগুলো কি জন্য যায় জানেন লিটিগেন্টরা? যে আমার অ্যাডজুডিকেশনটা একটি শুনানি হোক, Right. আমার নামটা তুলে দিই, সেটা তো অনেক দূরের ব্যাপার। আমার অ্যাপিলেট অথরিটিতে আমার শুনানিটাই হচ্ছে না। তাহলে বুঝে দেখুন যে কতদিন ভোট হচ্ছে, আজকে হচ্ছে না। তখন বলছিল যে মমতা ব্যানার্জি যদি 5 মাস আগে এই বিএলওদেরকে ঠিকঠাক রাখতো তাহলে হয়তো শুনানিটা হতো। আজকে তো ভোটে হেরে গেছে, ভোটে হেরে যাওয়ার পরও তো আজকে শুনানি হচ্ছে না। তাহলে ইন্টেনশনটা কি? বেছে বেছে এতগুলো করে ভোট বাদ দিয়ে দিয়ে জিতে যাবে সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে? না, না, আরে সেই ইলেকশন কমিশনার তোমার শুভেন্দুর সঙ্গে চলে এসছে, তো মানুষের ট্রান্সপারেন্সির কথাই তো আমরা বলছি। সেই সুব্রত গুপ্তই তো চলে এসছে, সেই মনোজ আগরওয়াল চলে এসছে, মনোজ আগরওয়াল রিটায়ারের পরও তাকে আবার এক্সটেনশন করা হয়েছে। এগুলো মানুষের কাছে যাবে না? এই যে দিলীপ ঘোষ বলছিল যে তৃণমূলে যায়নি, 3 জন তো রাজ্যসভার মেম্বার মানে রেজিগনেশন দিয়ে আবার তো মালা পরিয়ে দিল। রাজ্যসভা, লোকসভা আর রাজ্য, শোনো, এইগুলো বলে না, বলছি আগে আমরা, গুলিয়ে ফেলা যাবে না। আমি বলছি না, 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 এগুলো গুলিয়ে ফেলা যাবে না। আগে আমরা কোনো একটা মানুষের লোকসভা নেতার ভোটটা একটা কারণে দেয়, মানে বিধানসভা সাথে ভোট আরেকটা সমাবেশ কারণে করতো, দেয়। মনুষ্য দুটো কথা- কখনোই এক হতে পারে অভিজিৎ, না। আমি জানো দুজনকে অনেক থামাই। কিছু- আপনারা শুনলেন জেনজি নিয়ে কিন্তু মোহন ভাগবতের সঙ্গে জেনজির প্রতিনিধি দল মুম্বাইতে মিটিং নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা এই রাজ্যের দিকে আসি, মানুষ কিন্তু প্রচুর ম্যান্ডেট দিয়ে মানুষ তৃণমূল সরকারকে সরিয়ে প্রথমবার 4 মে 2026 বিজেপি সরকার বাংলায় এসছে। প্রচুর প্রত্যাশা, 208 আউট অফ 294। ভাবতে পারছেন যে মানুষ 2 হাত তুলে কিন্তু মন ভরে প্রাণ ভরে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, অনেক প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা 3 মাস যদি আমরা ইভালুয়েট করি, কারণ মে অ্যান্ড দিস ইজ অগস্ট, যদি আমরা ইভালুয়েট করি তাহলে কিন্তু অলরেডি তৃণমূল থেকে বিজেপি অফিসিয়ালি 3 জন, আনঅফিসিয়ালি কত
এই গোটা সপ্তাহ ধরে কিন্তু আমরা সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। মানুষ কিন্তু ভাবছে যে আগে যা পেয়েছি এখনো কি তাই পাবো, কারণ ইতিমধ্যেই কিন্তু তোলাবাজির অভিযোগ আসছে, সিন্ডিকেটবাজির অভিযোগ আসছে, বিভিন্ন ধরনের অভিযোগ নিচু তলায় তৃণমূল থেকে বিজেপি নাকি সেটিং, এবং কোন মধুতে আসক্ত হচ্ছে সেটা কিন্তু আমরা এখন আপনাদের সামনে তথ্য যা পাচ্ছি তুলে ধরছি। তাহলে আমরা আজকে এই ডিসকাশন শুরু করবার আগেই আপনাদের সামনে ব্যাক টু ব্যাক বিজেপির রাজ্য সভাপতি, ভালো করে শুনুন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর দুটো বাইট দেখাবো। মাঝে গ্যাপ কতটা জানেন? একটা মে মাসে, একটা আগস্ট মাসে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এবং কি ডিফারেন্স শুনুন। তৃণমূল থেকে তো এখন অনেকে যোগ দিতে চাইবে, কি করবে? কোনো যোগদান নেই, কোনো মিউনিসিপ্যালিটি, কোনো কর্পোরেশন, কোনো পঞ্চায়েতের পরিবর্তন হবে না, কোনো মিউনিসিপ্যালিটির মাথার উপরে বিজেপির ফ্ল্যাগ লাগবে না। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, কিন্তু আপনারা যে খবর প্রচার করছেন যে বহু নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা ঠিক নয়। হ্যাঁ, কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে, তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা 4 ঘন্টার তৃণমূল থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, এর থেকে বেশি। দেখুন, প্রথম যেটা আপনারা শুনলেন এক্সক্লুসিভ, সেটা কিন্তু মে মাসে, আর পরেরটা যেটা শুনলেন সেটা আমরা গতকালকেও প্লে করেছিলাম, আপনাদের শুনিয়েছিলাম, সেটা অগস্ট মাসে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিকবাবু মে মাসে পরিষ্কার বললেন কর্পোরেশন নয়, কোনো লেভেলে নয়, কোনো তৃণমূল থেকে বিজেপিতে কেউ আসবে না। ঠিক 3 মাস পর মে, জুন, জুলাই, অগস্ট তিনি বলছেন যে আমরা কয়েকজনকে সাসপেন্ড করেছি, কয়েকজনকে শো কজ করেছি, এবং তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাহলে যদি জয়েনই না হয় তাহলে ব্যবস্থা শো কজ এবং সাসপেন্ড কি করে হলো? অভিজিৎ। না, শোকজটা তো শুধু জয়েনের জন্য করানো হয়েছে, সে কি বললো? এটা একদমই নয়। আমি বলছি, দেখুন, গত 15 বছর তৃণমূল এই রাজ্যটায় একটা প্র্যাকটিস তৈরি করে দিয়ে গেছিল, যার নাম তোলাবাজি। ওদের দোলা সেন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন দাঁড়িয়ে মঞ্চে কি বলতো? 70% খাবি, 23%, মানে 70% দিবি আর 23টা খাবি, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবি, সব বলেছে, সব আর্কাইভে আছে। যারা নিরঞ্জন একটু বলেনি তো, এইটা যখন তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, আর এই মাল প্র্যাকটিস থেকে তো বেরোতে হবে আমাদের। তো তার জন্য বিজেপি নিচুতলার কিছু কর্মী, আমি তো অস্বীকার করছি না, এই কাজে লিপ্ত হয়েছে, তার জন্য তাদেরকে শোকজ করা হয়েছে। এখানে তৃণমূল থেকে কোথায় আসলো? উল্টে তো আমি দেখতে পাচ্ছি তৃণমূলের যারা ধরুন জেলা স্তরের কিংবা একদম মানে নিচুতলার কর্মী, তারা তো দেখতে পাচ্ছি সব সিপিএম আর কংগ্রেসে যোগদান করছে। হাওড়া জেলাতে শুভঙ্কর দা 500 জন তৃণমূল কর্মীকে কংগ্রেসে নিয়েছে। ছোট্ট প্রশ্ন, 4 ঘন্টা যে ব্যবধানটা উনি বললেন, বাংলার মানুষ শুনলেন, এই 4 ঘন্টা এবং নিচুতলা এটা কিভাবে রিলেট করছে বাংলার মানুষ জানতে চায়, বল। না, 4 ঘন্টা নিচুতলায় তো রিলেট, আমাদের তো কোনো কর্মীকে নেওয়াই হয়নি তৃণমূল থেকে। আপনি একটা রিপোর্ট দেখাতে পারবেন না। যে শোকজটা করা হয়েছে সেটার কারণ হচ্ছে বিজেপির কিছু লোকেরা এই যে তোলার ব্যাপারটা করেছে, তো আমরা তো অস্বীকার করছি না। আর এটাই তো বিজেপি তো এটাকে অস্বীকার করে যেতে পারতো, অন্ধের মতন ধৃতরাষ্ট্র হতে পারতো। আর তৃণমূল গতবার এটাকে তো লিগালাইজড করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা তো আমরা তো 22 জনকে শুধু সাসপেন্ড করেছি তাই না, 300 জনকে শোকজ করেছি এখনো অবধি। তো আমরা তো এটাকে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমরা কি বলেছি, যে কারণে মানুষ আমাদের নিয়ে এসছে সেই কারণটা আমরা পুনরাবৃত্তি করতে দেব না। তার জন্য দরকার হলে আমাদের নেতাকর্মীদের সাসপেন্ড করব, কিন্তু এই সংস্কৃতির থেকে আমরা বাংলাকে মুক্ত করব, বেরোতে চাই। তাই জন্য তো আমার মনে হয় সাধুবাদ দেওয়া উচিত। আমি জানি বিজেপি হয়ে আমরা যদি সাধুবাদ চাই, দেখুন রাজনৈতিক দলের কথা ছেড়ে দিলাম, পশ্চিমবঙ্গে অনেক নিউট্রাল মানে নিরপেক্ষ কিছু ব্যক্তিরা আছে যারা নিজেদেরকে বলে নিরপেক্ষ, এরা সব বেগদারি, পিছনে সব বিজেপির ঘৃণা নিয়ে বসে আছে। বরং এদেরকে তো আমি সাধুবাদ দিই, কারণ এদের ঘৃণার কারণে আমরা এত বছর ক্ষমতায় আছি। এরা যত আমাদের ক্রিটিসাইজ করবে, ঘৃণা করবে, তত আমরা ক্ষমতায় থাকবো। তাই তাদেরকে বলবো আরো বেশি করে ঘৃণা করুন, কারণ মানুষ তো সব দেখছে, মানুষই তো একদিনকে রায়টা আবার পুনরায় দেবে। আমরা মানুষের দরবারে যাব, মানুষকে বোঝাবো, ব্যাস। বেশ, মণিশঙ্কর, তো আপনার কাছে আসবো, ঠিক তার আগে নীলাঞ্জন, তোমার সে
একদমই মানুষ তোমরা তো সবটাই তোলাবাজি শিখিয়েছো বলছে। এবং বিজেপি এত তাড়াতাড়ি শিখে গেল সেটা, এটা তো বেশ মজাদার ব্যাপার। যদি সত্যি তৃণমূল তোলাবাজ হয়, এবং তারা তো বলতেন তোলামূল, এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি, আপনি একদম রাইট প্রশ্নটা করেছেন, তারা যদি তাদেরকে ইন্ডাক্ট না করে থাকেন তো তাহলে তারা সাসপেন্ডটা কাকে করছেন? আমি তো মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখে শুনেছি যে নাকি 300 থেকে 350 জনকে নাকি সাসপেন্ড করা হয়েছে বা শোকজ করা হয়েছে। তো তারা কারা? বা এই যে ধরুন একটা নতুন যে সংগঠন উঠে উঠছে, কি বিজেএমসি, এই যে এই সংগঠন দীর্ঘদিন ধরে চলছে, তারা হঠাৎ করে দেখছি অটো টোটো এই সেই করে ইউনিয়ন বাজি শুরু করে দিয়েছে। তো সেই যে জিনিসটা, সেখানে দেখছি একটা শোকজ চিঠি গেছে। তো বিজে ভারতীয় জনতা মজদুর সেল মোস্ট প্রবাবলি, এবং এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে মানে যে চিঠিটা গেছে, শোকজের চিঠিটা গেছে শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে, সেখানে তারা বলছেন যে ভারতীয় জনতা পার্টির কোনো আমাদের এরকম মজদুর ইউনিয়ন নেই, কোনো ট্রেড ইউনিয়ন আমাদের নেই, কোনো ইউনিয়নই নেই। ইউনিয়ন নেই, হ্যাঁ, আমরা শ্রমিক বাবু নিজে বলেছেন তো এই তো হ্যাঁ। এই তো সেই এটা দায়িত্ব বিজেপি নেবে না। কেন নেবে না? ও মা, কেন কেউ নেবে যদি কেন? আরে কেউ এটা তো যদি তৃণমূলের না, না, মধ্যে আমি বলছি, তোমাদের কেউ লোক- যদি আমাদের তোমাদের লোক পার্টিকে গেরুয়া- represent করে, গেরুয়া কাপ- না না গেরুয়া, ও মা গেরুয়া আচ্ছা, করা যায়। গেরুয়া এক এক করে বলো, এক এক করে বলো, এক এক করে বলো, এক এক করে বলো, না, 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 সেটা এই যে বিজেপি এক এক করো। এক এক করে বলো, মানুষকে তোমাদের শুনতে কি হবে, patent মানুষকে নাকি? শুনতে না, হবে। বিজেপি কোনো দায় নেবে না। না না, এটা patent বিজেপির নাকি? কোনো দায় গেরুয়াটা নেই। তোমাদের পেটেন্ট নাকি? না না না, বিজেপি না, কোনো দায় আমি নেই। এখন- আমাদের সংগঠনই না, কেউ করছে, আমরা কেন দায় Exact, নেবো? আমি বলছি কেন এটা বিজেপির দায় এড়াতে পারে না সেটা বলছি, কারণ তারা বিজেপির ফ্ল্যাগ ব্যবহার করছে, না, তারা বিজেপির বিজেপির flag সিম্বল নেই। ব্যবহার করছে। আমি একটা আপনাদের আছে BMS, দায়িত্ব ভারতীয় নিয়ে মজদুর বলছি। সংঘ, সেটা RSS আমি থেকে। BJMC বিজেপির র কথা নেই, আমাদের বলছি। কোনো শ্রমিক সংগঠন নেই, এটা শ্রমিক বাবুও বলেছেন। তাদের বিজেপি নেবে নাকি? আমি তো বলছি বিজেপি বলেছে যে তাদের শ্রমিক সংগঠন নেই, কিন্তু তারপরেও এই জিনিসগুলো উঠে আসছে, এবং না, যেই সেটা ব্যক্তি- প্রশাসন দেখবে। দাঁড়ান, এটা দাঁড়ান। বিজেপির কোনো হাত কিন্তু নেই। বিজেপি বিজেপির তাদেরকে একটা দায়িত্বও যাবে শোকজ না। করে ছেড়ে দিয়েছে। কেউ যদি আমার সিম্বল, ধরুন আমার জোড়া না, ফুলের লোগো, symbol কেউ নিচ্ছে না। দাঁড়ান, ওই আপনি- ছেলের আলাদা দাঁড়ান, symbol আছে, দাঁড়ান। একটু দেখে না, নেবেন। আমি জানি বলে আপনাকে আমি জিনিসটা বলছি, আপনি একটু খোঁজ রাখবেন। আমি যতদূর জানি আপনিও মানে শ্রমিকের এই ইউনিয়ন এগুলো দেখেন, তো সেই জায়গা না, থেকে আমি দাঁড়িয়ে শ্রমিক ইউনিয়ন আচ্ছা, দেখি না, যাই হোক, আমি মানে থেকে আপনি আসি, তাদের যাই সাথে হোক। হয়তো হ্যাঁ, যুক্ত যোগাযোগ আছেন। আছে, আমার তো সেই জন্য আমি RSS বলছি, আছে। আপনার জ্ঞাতার্থেই জিনিসটা বলছি, তারা দুদিন আগে অব্দিও তারা পদ্ম ফুলের সিম্বল ইউজ করতো, এবং এই জিনিসগুলো বিজেপির নোটিশে যখন আসছে তারা কেন মানে আইনি কেন ব্যবস্থা নিচ্ছে না? তারা একটা শোকজ চিঠি করে ছেড়ে দিচ্ছে। তো এই যে না, না, জিনিসগুলো প্রশাসন থেকে বলা কয়েকজনকে হচ্ছে, অ্যারেস্টও করা এবং হয়েছে, জায়গায় আমি বলি জায়গায় আপনাকে। জায়গায় জায়গায় ধরুন যারা আগে চিহ্নিত মানে দুষ্কৃতী ছিল এলাকায়, তাদেরকে তারা সবাই বিজেপি হয়ে যাচ্ছে। একটা করে অরেঞ্জ, একটা করে ইয়ে নিচ্ছে উত্তরীয়, মাথায় ফেটটি, ব্যাস একটা তিলক হয়ে গেল, সে বিজেপি হয়ে গেল। এটাই হচ্ছে যেইটা যা ওই জন্য তো শ্রমিক বাবুকে আজকে নিয়ে ফেসবুকে বেশ খিল্লি হচ্ছে, তার কারণটাই এটা যে তার কথা কেউ শুনছে না, তার ছায়াও তার কথা শুনছে না, এটাই প্রবলেম। মনুষ্যকতা। আমি ওর শেষটা নিয়ে আমি কথাটা বলি যে সত্যি সত্যি যেটা ঘটনাগুলো ঘটতো না শেষের দিকে, দেখুন প্রথম যখন তৃণমূল কংগ্রেসটা এলো মমতাদি, তখন দেখবেন প্রথম ঠিকঠাক ছিল, মানে নিজের কন্ট্রোল। লাস্টের দিকে যেটা হচ্ছিল সেটা হচ্ছে নিচুতলার কর্মীগুলো বার্তা দিল, তারা কিন্তু শুনছিল না, মানে একটা কন্ট্রোলটা হারিয়ে গেছিল, সেটা আমি অকপটে স্বীকার করতে চাই। এদের কিন্তু প্রথম থেকেই কন্ট্রোলটা নেই, মানে কাকে কন্ট্রোল করবে, মানে কে তাদের কর্মী, কে তাদের নেতা, কেউ কিছু জানে না, কারোর সঙ্গে কারোর লিঙ্ক নেই। ফলে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু লোক আছে, তারা মনে হচ্ছে আমি বিজেপি শাসকের সঙ্গে থাকতে চাই, তো সেই হিসেবে তারা বিজেপির হয়ে কথা বলে, কিন্তু বিজেপির কি আদর্শ, তার সঙ্গে কার যোগাযোগ, এইসব কিছু ধার ধারে না। আমি নিজের জায়গাগুলোতে আমি দেখছি যে যারা যেমন প্রমোটার যারা হয়, তারা কিন্তু কোনো পার্টি করে না, শাসক দল যারা থাকে তাদের সঙ্গেই তারা হয়ে যায়। ফলে আমার এলাকাতে দেখছিলাম যারা যাদবপুর, বাঘাযতীন এই অঞ্চলে যারা প্রমোটার, তারা তৃণমূলে ঘনিষ্ঠ ছিল, কারণ তাদের কাজ করতে হবে। আবার যখন বিজেপি এসছে, তাদের প্রতিদিন বিজেপি নেতাদের সঙ্গে তারা বসছে। আবার কোথাও কোথাও দেখছি যে বিজেপির যে মিটিংয়ে যে খরচাটা তারা দিচ্ছে, কোথাও মূর্তি বসাতে হবে তারা সেই টাকাটা প্রোভাইড করছে। ফলে এটা এখনো হয়ে গেছে। ফলে আমি যারা সাধারণ মানুষ, যাদের সংখ্যাটা অনেক বেশি, তারা কিন্তু এই আলোচনার, এই রাজনৈতিক কচকচানিতে তারা কিন্তু ভালো মানে চাই না। তাদের একটাই চাওয়া পাওয়া হচ্ছে যে তোলাবাজি বন্ধ হোক, মানে অধ্যত্ব বন্ধ হোক, সিন্ডিকেট বন্ধ হোক, পুলিশ ঠিকমতো অ্যাক্ট করুক। কিন্তু সেইগুলো দেখছি আস্তে আস্তে শুরুর থেকেই সেগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না, তখন কিন্তু খুব প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস আমি বলবো যে এই যে আনঅথরাইজ কনস্ট্রাকশন নিয়ে এত কথা হচ্ছিল না, দেখুন বুলডোজার সঙ্গে সঙ্গে চালিয়ে দিচ্ছে, বিধানসভা থেকে বলছে গুন্ডা দমন আইন, বলে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু মানে সংবিধানের উপর একটা আঘাত এবং
বিচারপতিরা ভাবছেন আমাদের আর কোনো কাজ নেই, কারণ উনি তো নিজেই আইন তৈরি করছেন, নিজেই সবকিছু করছে। সেই দিক দিয়ে দাঁড়িয়ে চিফ জাস্টিস মানে অ্যাক্টিং চিফ জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি বলেছেন রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কি করে হবে। কিন্তু আমরা যেটা দেখছিলাম, মানে আমি আইনজীবী হয়েও খুব কনফিউজ যে কে অ্যারেস্ট হচ্ছিল, আমি ভাবছিলাম গুন্ডা দমন আইনটাতেই তাকে নাকি অ্যারেস্ট করছে, অথচ সেই আইনটা এখন ইমপ্লিমেন্টই হয়নি। ফলে বিধানসভায় দাঁড়িয়ে এরকম হুঙ্কার, এরকম ভাবে থ্রেট দেওয়া, এটা কিন্তু আমি বলছি ও হয়তো ভালো কাজ করতেও পারে ভবিষ্যতে, আমার ধারণা নেই। আমার ওনার সম্পর্কে অনেক ধারণা আছে, আমরা ছাত্র পরিষদ থেকে শুভেন্দুদার সঙ্গে প্রচুর ঘুরেছি, এবং সে 21 সালে বিজেপি জয়েন করেছে। যদি তিনি সফল একটা মুখ্যমন্ত্রী হয় তাহলে সেটা কংগ্রেসের ছেলে শুভেন্দু মুখ্যমন্ত্রী মানে সফলতা পাবে, তৃণমূলের ছেলে শুভেন্দু অধিকারী সফলতা পাবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সফলতা পাবে না। সেটা দিয়ে আমরা গর্বিত অনুভব করবো। এটা খুব বড় স্টেটমেন্ট অভিজিৎ। কিন্তু আমি যেটা বলবো যে ছোটবেলায় যে স্কুলে পড়তো, তোমার যদি শিক্ষার একটা সম্মান কোথাও পায়, তুমি বলবে, তোমাকে বলছি, তোমাকে যদি আজকে একটা ভালো ছেলে হিসাবে ভালো স্কুল থেকে পড়া ছেলের যদি একটা তকমা দেওয়া হয়, তুমি সেই প্রাইমারি স্কুলে বা হাই সেকেন্ডারি বা মাধ্যমিকে যে মাস্টার মশাইয়ের কাছে পড়েছো তাকেই ধন্যবাদ জানাবে। শিক্ষাটা সেখান থেকেই শুরু হয়। তো 21 সালে একজন জয়েন করে 26 সালে মুখ্যমন্ত্রী, আর স্কুল লাইফ থেকে এসে একদম মানে রাজনীতি করছে কংগ্রেস তৃণমূল থেকে, প্রাধান্যতা তার তৃণমূল এবং কংগ্রেসই পাবে, বিজেপি পাবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কালকে তৃণমূল, পরশু বিজেপি, আবার সকালে তৃণমূল, আবার বিকেলে বিজেপি, তারপরে হয়ে গেল পরিবহন মন্ত্রী। ফলে সে তকমাটা কার পাবে? ঠিক এই নিয়ে দিলীপ বাবু কি বলেছেন একটু দর্শকদের শুনি, কি বলেছেন দিলীপ বাবু শুনুন। আমি ছোট্ট একটা উত্তর কেউ দেব। যদি বিজেপি কে টিএমসি কে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগে রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে। তো আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনো কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। ঘেঁষাঘেঁষি হতেই পারে। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে। অভিজিৎ, আমার স্পষ্ট প্রশ্ন, বাংলার মানুষ এটা জানতে চায়, এই ঘেঁষাঘেঁষি হতে পারে কোট আনকোট, কিন্তু বিজেপিতে কেউ জয়েন করেনি, এই দুটো একটু ক্লারিফাই করতে হবে বাংলার মানুষের কাছে। অভিজিৎ, আমি তিনটে জিনিস বলবো। প্রথম ক্লারিফিকেশন, বিজেপিতে কেউ জয়েন করেনি, সব কংগ্রেস আর সিপিএম এ যে জয়েন করছে, এটা হচ্ছে প্রথম। তাহলে সাসপেন্ডটা হলো কেন, এটাই তো প্রশ্ন। আরে সাসপেন্ডটা হয়েছে কিছু বিজেপির কর্মী, আমি তো অস্বীকার করছি না, তোলাবাজি করেছে, মানুষকে হুমকি দিয়েছে, তার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং আমাদের যে সাসপেন্ড যাদের কাছে যাচ্ছে, আমার মোবাইলে আছে, আপনি চাইলে আমি স্ক্রিনে দেখিয়ে দিতে পারবো ওখানে। আরে ভাই, আপনি তো কারোর ব্যক্তিগত ক্যারেক্টারে জিম্মা নিতে পারবেন না। না হওয়ার কি আছে, না হওয়ার কি আছে? রাহুল গান্ধী 50,000 টাকা জামিন বন্ডে, মানে বন্ডে জামিনে ছাড়া পেয়ে আছে। আরে সেও তো একটা করাপ্টেড ব্যক্তি। তো রাহুল গান্ধীর ক্যারেক্টারটা কে নেবে? কেজরিওয়ালের বিরুদ্ধে এত অভিযোগ, জিতে গিয়েই খালাস হয়ে গেল, নির্দোষ প্রমাণিত হয়ে গেল। করেনি কেজরিওয়ালের তুমি বিরুদ্ধে। কিছুক্ষণ আগে কংগ্রেসের কথা বলছিলে, মনমোহন সিং কে এই তো ক্লিন চিট দিল। পি চিদম্বরম কি ক্লিন চিট না বলছি তো, তুমি তোমারটা বলছো, আমি আমারটা বলছি। কংগ্রেসের প্রধানমন্ত্রী বলছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তো বিজেপি কখনো অভিযোগ করেনি। জেলে কে ঢুকেছিল? আরে কংগ্রেস অভিযোগ করেছে। জেলে ঢুকিয়েছিল মুশকিল, কংগ্রেস অভিযোগ করেছে, তার ভিত্তিতে ইডি সিবিআই ওনার ইডিসিবিআইটা কাজ ছিল, মানে কোন সরকার ছিল, কোন সরকারের সময় আপনি বলতে চাইছেন ইডি সিবিআই তো তৈরি করেছে কংগ্রেস, তার মানে কংগ্রেসের মাউথপিস। তাহলে ইডি সিবিআই তো কংগ্রেসের মাউথপিস। তারপরে আজকেও যদি ইডি সিবিআই কাউকে অ্যারেস্ট করেছে। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, একটা উত্তর দিয়ে বলো। এই যে এইমাত্র উনি বললেন না যে কংগ্রেসের ক্রেডিট হবে যদি শুভেন্দু ভালো মুখ্যমন্ত্রী হয়, তৃণমূলের ক্রেডিট হবে, বিজেপির ক্রেডিট হবে না। এখানে দুটো কথা বলবো, ওনার ক্রেডিবিলিটির প্রশ্ন উনি নিজেই তুলে দিয়েছেন, বিজেপির লোক নেই, মানুষ দেখছে। প্রথম, দ্বিতীয় কথা, যদি কংগ্রেস আর মানে তৃণমূল কংগ্রেসের ক্রেডিট হয়, সেখান থেকে চিফ মিনিস্টার হতে পারলো না কেন? কেন বিজেপিতে আসতে হলো ওনাকে?
উনি বিজেপির থেকে কি করে তাহলে চিফ মিনিস্টারটা হচ্ছে? তার মানে নিরঞ্জন, ওনারাও জানে নিরঞ্জন, প্রশ্ন ওদের বলো। পার্টিতে ভালো ব্যক্তির কোনো জায়গা নেই, বলো, ভালো যে ব্যক্তির কজন জায়গা নেই খারাপ তোমাদের তারাই দলে, বলো। গুন্ডা লুটবেন, হ্যাঁ। কংগ্রেস আর তৃণমূলে থাকবে। ঠিক ঠিক, ভালো ভালো তৃণমূলের আমাদের পার্টিতে ভালো না, তৃণমূলই পচা, পচা ডিম। হ্যাঁ ডিজে। সেইগুলো হচ্ছে সমস্ত কিছু বিজেপিতে যাচ্ছে, ভালো তৃণমূলটা হচ্ছে বিজেপি। ঠিক আছে, তো বিজেপি আজকের দিনে ওই শ্রমিক বাবু একাই আছেন, বাকি পুরোটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড তৃণমূল। তো এইটা কিছু করার নেই এখন। অগ্নিমিত্রা দি আর দিলীপ ঘোষ কি তৃণমূল থেকে আসা? না, দিলীপ ঘোষ আরে অবশ্যই আপনাদের বিজেপি। তৃণমূলে ছিল আপনি আরে জানেন না? আপনাদের যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এসেছে? কংগ্রেস থেকে এসেছে। অবশ্যই কংগ্রেস থেকে ব্যাস, এসেছে। তাহলে মিটে গেল। Absolutely. এই তো চোরে চোরে মাছ আরে তুলতে হয়। বাবা, কংগ্রেস তৃণমূল কংগ্রেস এক। কংগ্রেস অবশ্যই চোরে চোরে অবশ্যই স্বীকার করলো, চোরে চোরে মাছ তুলতে হয়। স্বীকার করলো। অস্বীকার কি আছে? কংগ্রেসও যা তৃণমূলও তাই, ব্যাস আরে এই তো, মিটে গেল। ঠিক আছে, একদম একদম, দুটো একদম। বিরোধী দল একদম। এবং একটা চোরে চোরে মাছ তুলতে কারণের হয়। জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে। বেশ, আমরা- তারপরে আমরা- না দাঁড়ান, আমি উত্তরটাই আমাদের ওনাকে next দিলাম topic-এ না। যেতে হবে, না, আমি এইটুকু উত্তর আমি দিয়ে দিই। সংক্ষেপে, ওনারা যে সংক্ষেপে। বলছেন যে, বা দিলীপ বাবু যেটা বলছেন যে কাউকে নাকি নেওয়া হয়নি, তো তাহলে এই যে সো কল্ড মানে যেটা মানে তাদের প্রাক্তন সভাপতি বলেছিলেন বালিচোর, গরুচোর, প্রকাশ চিকবারিক সকালে ঢুকলো বিজেপি, সুকান্ত মজুমদার 4 ঘন্টার মধ্যে সে রাজ্যসভার এমপি। এই যে আরে 4 উনি তো ঘন্টা পরে নিয়ে বলেছেন যে 4 ঘন্টা গরুচুরি বা ইল্লিগাল মানি আমাকে তুলে অভিষেককে দিতে না হবে। না, চোর সেটা চোখে বসে এটা আছে। তো বলেছে, ও কে অভিষেক বলেছে? বন্দ্যোপাধ্যায় চোর। না সেটা পুরো প্রমাণ নেই। তৃণমূলকে গরু চুরিতে পরিণত করিয়েছে। কিন্তু তার যার নেতা কারণে হয়ে গেছে। গ্রাম বাংলার মানুষ বলছে তার গরু নেতা চোর হয়ে গেছে। বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মানে নাম যাকে পরিবর্তন হয়ে গেছে। বলছি গরুচোর গরুচোর বন্দ্যোপাধ্যায়। সে আমার পাশে তারা সিটে বসবে। credibility প্রশ্ন নিরঞ্জন, করবে। অভিজিৎ, দুজনকে আমি একটু থামাই। আমার যে প্রশ্নটা তোমায় করার আছে বাংলার মানুষের জন্য জানা দরকার। আমি যদি ধরেও নিই কেউ তৃণমূল থেকে বিজেপিতে কোনো নিচতলার কর্মী ঘেঁষাঘাঁষি হোক, একদম ডাইরেক্ট এন্ট্রি হোক, হয়নি, কিন্তু এই অধ্যত্ত অর্থাৎ তুমি নিজে কনফেস করে বললে তোলাবাজি হয়েছে বলেই কিন্তু ব্যবস্থা নেওয়া হ্যাঁ। হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই অধ্যত্ত কি করে 3 মাসে হলো? খুব সংক্ষেপে বলো। না, ঔদত্ত কি নিচুতলার কিছু কর্মী আছে, আপনি কি সবার ক্যারেক্টারের জিম্মা নিতে পারবেন? আরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে আমি কারোর কর্মের জিম্মা নিই না। তো আপনি একটা ব্যক্তিগত কোনো ব্যক্তির চরিত্র নিতে পারবেন? কোনোদিন পারবেন না। তার জন্য কি করা উচিত? আপনার রাজনৈতিক দল যে থাকবে তাকে কঠোরতে ব্যবস্থা নিতে হবে, যেটা কোনো রাজনৈতিক দল নেয়নি। আর আপনাদের তো সাধুবাদ জানানো উচিত যে বিজেপি এটাকে আনদেখা করে যেতে পারতো, না দেখতে পারতো। আমরা তো জায়গায় বসে বসে শোকজ করেছি, সাসপেন্ড করেছি, কারণ আমরা চাই এই পশ্চিমবঙ্গ তোলাবাজি দুর্নীতিমুক্ত করতেই হবে। তার জন্য তো মুখ্যমন্ত্রী একটা হেল্পলাইন নাম্বারও চালু করেছেন। আপনি দেখবেন গতকালকে মনে করেন একটা সাব ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হয়েছে ঘুষ হাতে নাতে মানে নিতে যে। তো আমরা তো পদক্ষেপ শুরু করেছি, আর সাধুবাদ জানানো উচিত। আমি জানি জানাবেন এর না। জন্যই তো মানুষ এত এর ভোট মুশকিল দিয়েছে। আছে, একদম। তার কারণ আমরা আবার আসবো বিপুল সংখ্যায়। বেশ, এই ভয়টা আছে। আমরা আসবো। আপনাদেরকে জানাই এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু অনেক কনফিউশন ছিল, এবং অন্নপূর্ণা ভান্ডারে প্রচুর মহিলারা যখন অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন তাদের মনে প্রশ্ন আসছে, লক্ষ্মীর ভান্ডার পেতাম, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করে বার্তা দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে যা যা কনফিউশন মহিলাদের, বাংলার মহিলাদের আছে তারা কিন্তু দূর করেছেন। গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলতে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। দেখুন, পরিষ্কারভাবে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন। নীলাঞ্জন, তোমাকে দিয়ে শুরু করব। এত বিভ্রান্ত মানুষকে, অর্থাৎ বিশেষ করে মহিলাদের করছো যে তোমরা প্রত্যেকেই বলছে যে তো পাবেন না,
দিত, প্রতিশ্রুতি থাকবে, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন। সংক্ষেপে বলো। একদম মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেখানে প্রথম কথা কিছুদিন আগেই হচ্ছে একটা বাজেট পেশ হয়েছে, সেখানে আমরা দেখলাম অন্নপূর্ণা ভান্ডারের জন্য 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ এটি 1 কোটি মহিলারা পাবেন। এতদিন অবধি লক্ষ্মীর ভান্ডার পেতেন 2,40,00,000 মতো মহিলা, সেটা এখন পাবেন তার মানে 1 কোটি মহিলা। এবার শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে কোন ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করব, অর্থাৎ ধরুন ফ্যামিলি ইনকাম বা যাই হোক, একটা বিরাট না প্যারামিটার এতদিন ছিল না, সেটাই বক্তব্য। এতদিন জিনিসটা ইউনিভার্সাল ছিল, ইউনিভার্সাল, যে কোনো মহিলা যে অ্যাপ্লাই করবে সে পাবে, সেই যদি না সে সরকারি চাকরিজীবী হয়। তো সেইটা এতদিন ক্রাইটেরিয়া ছিল, এখন তারা বলছে ক্রাইটেরিয়াটা আমি ডিক্লেয়ার করব এই সোমবার। তো তার মানে এখনো জানি না, তাহলে বিভ্রান্ত করার জায়গাটা কোথায়? তারা দাঁড়ান আমি শেষ করি। এক মাস তারা দিয়েছেন, ইলেকশনের আগে তারা মাতৃশক্তি কার্ড বলে একটা ফর্ম ফিল আপ করিয়েছিলেন, তারপরে 13 পাতার ফর্ম ফিল আপ করিয়েছেন। অগ্নিমিত্রা পাল বলেছিলেন কোনো ফর্ম ফিল আপের ব্যাপার নেই, তো যারা পেতেন, যারা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেতেন, তারাই এখন অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন। বিভ্রান্ত কারা করেছে? বিভ্রান্ত এই বিজেপি সরকার করেছে। অভিজিৎ সংক্ষেপে তাড়াতাড়ি। 38 লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট বেরিয়েছে, বাংলাদেশি যারা অবৈধ নাগরিক এখানে এসে বসেছিল তাদেরও অ্যাকাউন্ট বেরিয়েছে, সব আর্কাইভে ধরা আছে। শুধু তাই নয়, হ্যাঁ 2 কোটি না, আপনারা বসে 38 লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট বেরিয়েছে। আমি আপনাকে বলছি, মহিলা, এমন মহিলা আছে যাদের 20-30টা করে অ্যাকাউন্ট। ও বাবা, শুধু তাই নয়, তৃণমূলই পারে। এখন তো দেখতে পেয়েছি পুরুষ লক্ষ্মী বেরিয়ে পড়েছে, শাড়ি পরে বেরিয়ে পড়েছে লক্ষ্মীর ভান্ডার। এখন হবে না কেন? গ্রাম বাংলার মানুষ রিল করছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে শাড়ি পরার চান থাকতে পারে, সেখানে পুরুষ লক্ষ্মীও বেরোতে পারে। তো আমরা কি সেই টাকাটা কি দিয়ে দেবো? এটা আমার আপনার জনগণের টাকা, আমরা কি তার একটা প্যারামিটার সেট করব না? এরা ঠিকই বলেছে আমাদের কোনো প্যারামিটার নেই, আরে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এটাই ছিল এদের সরকার। হবে না, ওই সমস্ত বন্ধ করতে হবে। সরকারের ট্যাক্সের পয়সা যথাযথ ইউজ করা হবে, তার জন্য আমাদের একটা প্যারামিটার সেট হয়েছে, সেটা করেই করা হবে। মুখ্যমন্ত্রী তো বলেই দিল, সেটা আপনি ফর্মে দেখতে পারবেন। আপনি ফর্ম দেখেন, আমি কি করব? ক্লিয়ার করে দিলেন। আমি বলছি দেখুন, এইগুলো কিছু কোনো জায়গায় এত কোটি মানুষকে দেওয়াতে কোনো জায়গায় একটু মিস ইউজ হবে, সেটা তৃণমূলের হয়েছে, বিজেপিরও হবে, সেটা নিয়ে আমার কোনো মানে বক্তব্য নেই। আমার কথা হচ্ছে যে আমি যখন দেখব মানুষ বলবে না, আমরা সবাই বলবে যে না আমরা আর কোনো ভাতা নেব না, তখন বুঝবো যে সরকারটা ঠিক জায়গায় এসছে। কখন বলবে? যখন সত্যি সত্যি প্রত্যেকটা ফ্যামিলিকে অ্যাডিকুয়েট আমরা মানে রিসোর্সটা দিতে পারবো, চাকরি দিতে পারবো, সেই দিকটাতে এগোচ্ছে না। আমি দুটো জিনিসই বলতে চাই, আর দুটো জিনিস বলতে, তুমি একটা জিনিস আমি বলছি যে যখন তৃণমূল কংগ্রেস যখন এলো, তখন বলা হচ্ছিল যে সিপিএম থেকে সব লোকগুলো এসছে বলে এই সরকারটার এইরকম বদনাম হয়ে গেছে। আবার যখন বিজেপি এসছে, আমি বলবো যে এইরকম ঘটনার জন্যই তো তৃণমূল বলতে পারে যে কিছু সিপিএম এর এসছে বলে। আপনারা একটা লোককে না নিয়ে কিন্তু সরকারটা চালান, বলবেন না যে তৃণমূল থেকে কিছু লোক চলে এসেছিল বলে এই সরকারটা ঠিক মতো চললো না। আরেকটা জিনিস আমি বলবো যে আর্কাইভে আপনি রেখে দেবেন, যদি 1 বছর পর হয়, 6 মাস পরে হয়, বিলটা শুধুমাত্র পেশের জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে দিলীপ অধিকারী কিছু বলছে না, কারণ জানে যে তৃণমূলের সঙ্গে যদি সম্পর্কটা ভালো থাকে, এতদিন ধরে তৃণমূলে ছিল, সেটা শুভেন্দু অধিকারী আছে, সে এদেরকে মোটিভেট করে বিলে ভোট দেওয়াতে সক্ষম হবে, অন্য কেউ হবে না। এইটা পেরিয়ে যাওয়ার পরে আজ থেকেই দিলীপ ঘোষরা ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দিয়েছে, ভেতরটা জ্বলছে, শুধুমাত্র সেন্ট্রালের চাপে বিলটা হচ্ছে না বলে। আমি শান্তনু, যদি এই টিভি চ্যানেলটা থাকে, আর্কাইভে আমার এই কথাটা রেখে দেবে, তারপরে বলে নেবে। আমি জানি, কারণ আজকে ভাই যখন শুভেন্দু অধিকারীকে তুমি কদিন একটু জানি না, তুমি কদিন রাজনীতি করছো, আমি যখন হটলেক যাচ্ছি, হটলেক জুড়ে সব জায়গায় দিলীপ দাকে এই কেন বলছি, আমি বলছি হটলেকে চারিদিকে দিলীপ দাকে আমরা মুখ্যমন্ত্রী চাই, নিশ্চয়ই এটা বিজেপির কেউ টাঙায়নি। তার মানে এই জায়গাটাতে দিলীপ ভার্সেস শুভেন্দু ভার্সেস অগ্নিমিত্রা শুধুমাত্র হচ্ছে না সেন্ট্রালের চাপে, আপনি দেখবেন কদিন পরে। আমি ওনার খুব বয়সে ছোট, ওনাকে বলবো কবিতা লিখতে বা বই লিখতে। লিখি তো আমি তান্ত্রিকের একটা আমি লিখি, আমি গান করি, তুমি জানো না, আমার ইউটিউবে খুলে বুঝতে পারবে। কারণটা কি জানেন? উনি দিলীপ বাবুর মনের কথা পড়ে ফেলেছেন। আমরা জানি আগের দিনে ঋষিরা পারতেন, তো ওনার আমি জানি না উনি ঋষি কিনা, তবে হ্যাঁ উনি তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা
এইগুলো নিয়ে কোনো একটা স্টুডিও বা কোনো একটা মানে কি বলবো বৈঠকখানা খুলতে পারে। আমি ভালো জানি না আমার ভাই ব্যবসা তোমায় কেউ হবে। চেনে আরে কিনা, দিলীপ বাবুর মনের কিন্তু কথা দিলীপ বলছে। ঘোষ বা শুভেন্দু অধিকারীকে ওয়ান-লাইনার বলবো যে উনি যেটা বললেন, আমি ওনার ফলো আপে এটুকুই বলবো যে আগামী দিনে হয়তো সেই কারণেই শুভেন্দু অধিকারী এই যে একটা ঋতব্রত তৃণমূল নামে একটা আলাদা একটা গঠন করে রাখলেন, যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে যেতে পারেন বা তাকে দল থেকে সাসপেন্ড করতে পারে, তখন যেন তিনি গিয়ে আবার একটা অন্য জায়গায় গিয়ে পিকি ব্যাক হতে পারেন, তার জন্য এটা করে। কত বড় জ্যোতিষ নিজে মানে একদম আরে আপনার তো কিছু করার নেই, আপনার লিডার এখন প্রকাশ বাড়ি গরুচোর। আরে না না, গরুচোর তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে গরুচোর সব বিজেপির অভিজিৎ, এটা কিন্তু না বড় ইস্যু আমরা পেলাম যে ঋতব্রত তৃণমূল কি ব্যাকআপ, অর্থাৎ ব্যাকআপ রাখছেন, এটা কিন্তু ন্যারেটিভ পেলাম। এটা নিয়ে নিশ্চয়ই আমরা আগামী দিনের অনুষ্ঠান করব। আপনাদের তিনজনকেই, অভিজিৎ, মণিশঙ্কর দা, নীলাঞ্জন, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে থাকবার জন্য। আপনারা কিন্তু আজকে ঘন্টাখানেক বাংলার কথায় আপনারা আজকের পর্বে যে যে টপিক আপনারা শুনলেন, আপনাদের সুচিন্তিত মতামত যেরকম জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে আপনাদের মতামত নিয়ে প্রোগ্রাম করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।